রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে এই সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। তেইশতম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। অন্যদিকে 11 দলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জোটের শরিক এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম। জাতীয় সংসদে বিএনপির 2/3 আসন, তারপরও রাষ্ট্রপতি পদে জামায়াতের প্রার্থী দেওয়ার উদ্দেশ্য কি শুধুই আলোচনায় থাকা? তাতে রাজনৈতিকভাবে জামায়াত কতটা লাভবান হবে, আর গণতন্ত্রেরই বা কি লাভ হবে? 2024 সালের 8 আগস্ট ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। নানা আলোচনা সমালোচনায় মুখর অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসনের অবসান হয় জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মতো অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের রেশ কি থেকে যাবে আরো বহু বছর? এসব নিয়ে আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান, আছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, এবং আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। আলোচনা শুরু করতে চাই মোহাম্মদ রাশেদ খান, আপনাকে দিয়ে। 1991 সালে বিএনপি সরকার গঠনের পর সংসদ সদস্যদের ভোটে সেই সময়ে আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন, এবং সেই সময় আমরা দেখেছি বিএনপি জাতীয় নির্বাচনে 140 আসন পেয়েছিল। ফলে ওই সময় এককভাবে নির্বাচিত হবার মতো ভোট ছিল না। ফলে সেই সময় আওয়ামী লীগ তাদের পক্ষ থেকে প্রার্থী করেছিল বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে। পরবর্তীকালে অনুষ্ঠিত যত রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে 20 আগস্ট। বিষয়টিকে কিভাবে দেখছেন? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, রাষ্ট্রপতি পদে এটি আসলে নির্বাচনটা ওই অর্থে আসলে হয় না। বিশেষ করে যে দল ক্ষমতায় আসে সেই দলের প্রার্থী তিনি নির্বাচিত হয়ে থাকেন, কিন্তু এটি আসলে সংসদীয় রেওয়াজ, একটি নির্বাচন করা লাগে, যে কারণে এই ধরনের আয়োজন করা হয়। তবে আমরা শুরুতে দেখলাম যে আমাদের অপোজিশনে যারা আছে তারা বলল যে আমরা এই নির্বাচনে অংশ নিব না, অর্থাৎ তারা রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী দিবে না। জামাত ইসলাম যে আসলে সবসময় তার সিদ্ধান্তে অটল থাকতে পারে না, সেটার আরেকটি প্রমাণ আমরা পেলাম। এবং এর আগে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে পিআর ছাড়া আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব না। ঠিক সন্ধ্যার সময় এই কথা বলার পরে রাত শেষ হলো, সকালবেলা তারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো। ঠিক এইবারও তারা একই ধরনের আচরণ করলো। তারা এক ধরনের মিডিয়াবাজি করলো যে রাষ্ট্রপতি নির্বাচনে তারা কোনো প্রার্থী দেবে না। এমনকি জামাতের পক্ষ থেকে এনসিপির একজন নেতা, তাকে দিয়ে বিএনপি সংগ্রামী মহাসচিব, তাকে নিয়ে মন্তব্য করালো যে তিনি মন্ত্রী হওয়ার যোগ্য নন, তাকে আবার কিভাবে রাষ্ট্রপতি বিএনপি বানাবে। অর্থাৎ জামাত ইসলাম এমনভাবে একটি বলা যায় যে হাইপ সৃষ্টি করলো যে রাষ্ট্রপতির কোনো গুরুত্ব নাই, এবং এই পদ এটিকে এক ধরনের বলা যায় যে বিতর্কিত করার জন্য এক ধরনের অপচেষ্টা তারা করেছে। তবে সর্বশেষ তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, এই জন্য আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাবো। আমি গত পরশুদিন একটা সাংবাদিক মতবিনিময় সভায় আমি বলছিলাম যে জামাত ইসলাম তো জানতো যে তারা আসলে ক্ষমতায় আসতে পারবে না, তারপরেও তো তারা আসলে নির্বাচনে অংশ নিয়েছে। সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনে তারা জিতবে না,
এটি জানার পরেও সংসদীয় রাজনৈতিক কারণে বা যে রেওয়াজ আছে এটির সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা কিন্তু নির্বাচনে অংশ নেবে না। তো দেখলাম পরবর্তীতে তারা নির্বাচনে অংশ নিচ্ছে এবং কর্নেল অলি আহমেদের মতন একজন ব্যক্তিকে তারা রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিবেচিত করেছে। এটি ভালো হয়েছে যে কর্নেল অলি আহমেদের স্বপ্ন ছিল রাষ্ট্রপতি হওয়া। হয়তো বিএনপির সাথে থাকলে বা বিএনপির সাথে সম্পর্ক রাখলে তিনি রাষ্ট্রপতি হতে পারতেন, কিন্তু তিনি এক ধরনের আক্রোশ বিএনপির প্রতি সবসময় প্রকাশ করেছেন এবং মোটামুটি 91 সাল থেকে তিনি আসলে বিএনপির বিরুদ্ধে কখনো নানান চক্রান্ত ষড়যন্ত্র করেছেন, মাঝে মধ্যে আবার বিএনপির প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করেছেন। তবে আমি এটি বলেই শেষ করি এই বিষয়ে, যদি আপনি অনলাইনে ভোট করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে রাষ্ট্রপতি আসলে কর্নেল অলি আহমেদ নির্বাচিত হবে। যেমনিভাবে আমরা জাতীয় নির্বাচনের আগে দেখেছি যে অনলাইন ভোটিংয়ে সব জায়গায় আসলে জামাত ইসলাম সরকার গঠন করেছিল, তার মানে নির্বাচনে যে অংশ নিচ্ছে, তো জামাত ইসলামের পক্ষ থেকে ছায়া রাষ্ট্রপতি হিসেবে যতদিন বিএনপি সরকার ক্ষমতায় থাকবে, আমার মনে হয় যে কর্নেল অলি আহমেদ দায়িত্ব পালন করার যে সৌভাগ্য অর্জন করেছে, এটির জন্য আমার কাছে মনে হয় তার ধন্য হওয়া উচিত। এই প্রসঙ্গ তুলেই যদি বলি যে জাতীয় সংসদে বিএনপির 2/3 আসন, ফলে কোন দল থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেটি বিষয়টিও এক প্রকার নিশ্চিত বলা যায়। সেক্ষেত্রে 11 দল রাষ্ট্রপতি প্রার্থী যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি বলছেন সেটি দিয়ে আসলে কতটা লাভবান হবে আপনার কি মনে হয়? না, আমি তো আগেই বলেছি যে সংসদীয় একটা রাজনীতি আছে এবং এনসিপির পক্ষ থেকে যে সময় আসলে তারা জামাতের সমালোচনা করছিল, নানান ধরনের মন্তব্য করেছে, এরপরে একটা পর্যায়ে যে সময় আসলে তারা জামাতের সাথে গেল, তাদের উত্তর ছিল যে সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখা। তার মানে কি, এই যে সংসদীয় যে একটা পলিটিক্স আছে, সেই পলিটিক্সে টিকে থাকার জন্যই মূলত রাষ্ট্রপতি নির্বাচনে তারা অংশ নিচ্ছে এবং মিডিয়াতেও আলোচনায় থাকলো। এখন এই যে জামাত এবং এনসিপির নেতারা যে বক্তব্য দেয়, তাদের নিজেদের বক্তব্যই নিজেরা বিশ্বাস করে না। কয়েকদিন আগে একটি শোতে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি নিজেই বলেছেন, তাকে উপস্থাপক প্রশ্ন করেছে যে আপনি কি আপনার সব বক্তব্য বিশ্বাস করেন? তিনি বলেছেন যে না, আমার সব বক্তব্য আমি বিশ্বাস করি না। তার মানে এই জামাতের যে সকল নেতারা 7 দিনের মধ্যে, 1 মিনিটের মধ্যে, 16 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে বিএনপি সরকারের পতনের নানান ধরনের হুমকি দিচ্ছে, মূলত মিডিয়ার থাকার জন্য। দেখেন, মিডিয়া আপনাকে নিউজ করবে তখন যখন আপনি একটা চমৎকার হেডলাইন দিতে পারবেন। তো এখন এনসিপি এবং জামাতের নেতারা ওই হেডলাইন মার্কা মানে রাজনীতিটা করতেছে, যে মিডিয়ায় হাইপ সৃষ্টি করা, ফেসবুকে এমন একটা মানে এনভায়রনমেন্ট তৈরি করা যে তারাই হয়তো ক্ষমতায় আসতেছে, তারাই সব, তারা ছাড়া বাংলাদেশে আর কোনো রাজনীতি নাই। এবং ফেসবুকের বয়ানটা এমনভাবে সৃষ্টি করা হয় যে আপনি যে চেতনায় বিশ্বাস করেন বা আপনি যেটি বিশ্বাস করেন আপনি সেটি বলতে পারবেন না। ওই ফেসবুক আপনাকে আসলে এক ধরনের মানসিকতা তৈরি করে দিবে যে ওই মনস্তত্ত্বের বাইরে আপনি আসলে বের হতে পারবেন না। অর্থাৎ এখনকার যে রাজনীতি, আমার কাছে মনে হয় যে ফেসবুক আপনার রাজনীতি নির্ধারণ করে দিতেছে এবং জামাত ইসলাম ওই ফেসবুকের রাজনীতিটাই মূলত করতেছে। জি, শফিকুল আলম, যেমনটা মোহাম্মদ রাশেদ খান বলছিলেন যে জামায়াত শুরুতে বলেছিল যে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে না, এই পরিপ্রেক্ষিতে যদি বলি 11 দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার উদ্দেশ্য তাদের সেটি কি শুধুই রাজনৈতিকভাবে আলোচনায় থাকা, নাকি এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে, নাকি তাদের আসলে এই মুহূর্তে শুভবুদ্ধির উদয় হয়েছে যেমনটা মোহাম্মদ রাশেদ খান বলছিলেন? না, আমার মনে হয় যে এই পুরো জিনিসটাকে সেলিব্রেট করা উচিত, যে না, আমরা একটা প্রেসিডেন্ট পদেও আমরা একটা এক ধরনের প্রতিযোগিতা দেখছি এবং আমাদের অপোজিশন পার্টি আগে কি ডিসিশন নিয়েছে সেটা না দেখে আমরা বলি যে দুইজনই আমাদের যারা রুলিং পার্টি এবং অপোজিশন পার্টি তারা ক্যান্ডিডেট দিচ্ছে এবং এর মধ্যে যেটা হবে যে একটা কম্পিটিটিভ ওয়েতে আমার প্রেসিডেন্টটা সিলেকশন হবে। দ্যাটস এ গুড চয়েস। আমি মনে করি যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই ধরনের একটা কম্পিটিশন খারাপ না। একক বলে হয় কি যে এক ধরনের যদি ধরেন একটা রুলিং পার্টি একজনকে দিলেন আর কেউ কোনো প্রতিদ্বন্দ্বী দিল না, তখন হয় কি মানুষের মধ্যে এটার উপরে কোনো ইন্টারেস্টই আর থাকে না। আমার মনে হয় ইটস এ গুড সাইন। হ্যাঁ জি, রাজিকুজ্জামান রতন, যেমনটা বলছিলাম জাতীয় সংসদে বিএনপির 2/3 আসন ফলাফল অনেকটাই নিশ্চিত। সেই ক্ষেত্রে পুরোপুরি যদি আপনি পুরো বিষয়টাকে যদি পর্যালোচনা করেন, এই নির্বাচন আসলে গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক, পুরোটা আপনার মূল্যায়ন জানতে চাই। এখানে কয়েকটা জিনিস বিবেচনা রাখতে হবে যে বিরোধী দল হিসেবে জামাত কি চায়, সে সবসময় প্রাসঙ্গিক থাকতে চাইবে, এটাই তো স্বাভাবিক। যদি জামাত ক্যান্ডিডেট না দিত তাহলে কি হতো? তাহলে এই ক্ষেত্রে তো জামাত প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হতো না। 2 নম্বর, জামাতের
সামনে সবসময় ৭১টা ঝুলতে থাকে। ফলে ৭১ তাকে বিব্রত রাখে বলে আজকে একজন মুক্তিযোদ্ধা তাদের দলে যুক্ত হয়েছেন, মানে তারা 11 দলীয় জোটে আছেন, তাকে তারা ক্যান্ডিডেট করেছে। এটা দিয়ে তারা ৭১কেও অন্তত কিছুটা ইয়ে করতে পারবে যে আমরা তো একজন মুক্তিযোদ্ধাকে ক্যান্ডিডেট করেছি, এবং যেমন তেমন মুক্তিযোদ্ধা না, তিনি একজন বীর বিক্রম ছিলেন। এটা দিলে জামাত সে ৭১কেও কিছুটা ঠেকানোর চেষ্টা করবে, মানে ওই বীর বিক্রমের ছায়ায় তাদের গ্লানিটাকে ঢেকে রাখার হয়তো চেষ্টা করবে। ৩ নম্বর হচ্ছে সংসদকে একটা সবসময় উত্তেজনাপূর্ণ রাখার যে একটা ইয়ে আছে, চেষ্টা আছে যে সংসদ যেন উত্তেজনাপূর্ণ থাকে এবং সংসদে তারা খুব ভাইব্রেন্ট আছেন, এইরকম একটা দেখাতে গেলে তাদের পুরো সদস্যদেরকে এই নির্বাচনেও কিন্তু অ্যাক্টিভ রাখা। যদি তারা কোনো ক্যান্ডিডেট না দিতেন, তাদের সদস্যরা তো সব প্যাসিভ হয়ে থাকতেন, তারা তো আর বিএনপির হয়তো ভোট দিতেন না অথবা ভোট থেকে অ্যাবস্টেন করতেন। এখন তারা ভোট দিয়ে তারাও তাদের অবস্থানটা ঠিক করলেন। ভোটে জিতলাম কি জিতলাম না এটা তো নির্বাচনের আগেই ডিসাইডেড হয়ে যাচ্ছে, কিন্তু ভোটে থাকলাম কি থাকলাম না এইটা তারা এখন এই সাংগঠনিক সিদ্ধান্তে ডিসিশনটা নিল। ফলে আমার কাছে মনে হয় যে জামাত অনেকগুলো কাজ এখান থেকে করতে চাইলো এবং বিএনপিকে এই বার্তাটা দিতে চাইলো যে কোনো ধরনের সমঝোতায় বিএনপির সঙ্গে যেতে চাইবে না। অর্থনৈতিক প্রক্রিয়ায় হয়তো পার্থক্য থাকবে না, কিন্তু রাজনৈতিক বিষয়ের দিক থেকে সবসময় বিএনপিকে একটা চাপের মধ্যে রাখার যে চেষ্টাটা তাদের আছে, সেই চেষ্টাটা তারা অব্যাহত রাখবে। জি, মোহাম্মদ রাশেদ খান, নানা আলোচনা সমালোচনায় মুখর অন্তর্বর্তীকালীন সরকারের যেই ১.৫ বছর সেই শাসনের অবসান হয় জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে, সেই শাসনকাল আসলে কেমন ছিল, সেই শাসন আমলের আরো নানা বিষয় নিয়ে আপনার কাছে আসবো। একটি বিরতি নিয়ে ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। স্বাগত আরও একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। মোহাম্মদ রাশেদ খান, বলছিলাম নানা আলোচনা সমালোচনায় মুখর অন্তর্বর্তীকালীন সরকারের যে ১.৫ বছরের শাসন, সেই শাসনের অবসান হয় জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। আপনার কাছে শুরুটা আসলে এভাবে করতে চাই যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের এই ১.৫ বছরের শাসনকাল কেমন ছিল? শাসন কি আসলে ডক্টর ইউনূস করতেন, নাকি জামায়াত, নাকি ছাত্ররা যারা এখন এনসিপি করে? আপনার মতামত কি বলেন? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সমালোচনা আমি করেছি এবং আমাদের এখানে সাবেক প্রেস সচিব তিনিও জানেন এবং তার উপস্থিতিতেও আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সামনেই অনেক সমালোচনা করেছি। যদি বলি, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে সময় একজন তরুণকে দেশের বাইরে নিয়ে গিয়ে গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে তিনি পরিচয় করিয়ে দিলেন, সেই সময় কিন্তু আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। তো সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে অনেকগুলো সংলাপ হয়েছে এবং এই ঘটনার পরে আমি প্রতিবাদ জানিয়েছিলাম যে স্যার, এইভাবে তো আসলে আপনি কোনো ব্যক্তিকে গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেন না। তো স্যার একটু রাগান্বিত হয়েছিল, রাগান্বিত হয়ে আমাদের শফিক ভাইকে বলেছিলেন যে লিখেন সে মাস্টারমাইন্ড না। তো যাই হোক, শফিক ভাই সেটি আর লিখেননি, মানে গণমাধ্যমে বলেননি। তো ইউনূস স্যারের কাছ থেকে আমাদের আসলে অনেক প্রত্যাশা ছিল যে তিনি আসলে সার্বজনীনভাবে দেশকে নেতৃত্ব দিবেন। এবং যে কথা আপনি বললেন, ক্ষমতা, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের জনগণ ক্ষমতা দেয়নি, দায়িত্ব দিয়েছিল রাষ্ট্রের পুনর্গঠন, সংস্কার এবং বিচারের জন্য, এবং নির্বাচন অবশ্যই তারা একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবে। তবে ইউনূস স্যারের সবথেকে বড় যে সমালোচনা আমি করেছি সেটি হলো তিনি দেশের বাইরে গিয়ে বলছিলেন যে বাংলাদেশে একটি মাত্র দল ছাড়া কেউ নির্বাচন চায় না। আচ্ছা, নির্বাচন চাওয়া কি অপরাধ? একটি রাজনৈতিক দল তিনি 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে, 10 মাসের মধ্যে, 18 মাসের মধ্যে নির্বাচন চাইতেই পারেন, কিন্তু সেই সময় এমন একটি মানে এনভায়রনমেন্ট সৃষ্টি করা হয় যে নির্বাচন যারা চায় তারা অপরাধী, আর যারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায় তারা খুব খুশি। তিনি কিন্তু একবার বলছিলেন যে জনগণ তো বলছে আপনি 5 বছর থাকেন। একদিকে বিএনপিকে ইঙ্গিত করে বলা যে আসলে একটি মাত্র দল ছাড়া নির্বাচন চায় না, আবার অন্যদিকে বলা যে জনগণ তো চাচ্ছে যে এই সরকার 5 বছর থাকুক। তো এইগুলো খুবই রহস্যজনক ছিল। এবং আরও যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব ছিল দেশের চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আসলে এটার পরিবর্তন করা। কিন্তু যিনি আসলে ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন, যারা আসলে নিজেরই স্বাস্থ্যের বেহাল দশা, আমি তাকে কটাক্ষ করছি না, মানে তিনি অসুস্থ একজন মানুষ ছিলেন, ক্যান্সারে আক্রান্ত একজন রোগী ছিলেন, তাকে কিভাবে আপনি আসলে স্বাস্থ্য উপদেষ্টা বানালেন সেটি নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে। এবং ছাত্র উপদেষ্টারা এখন
বা এনসিপির নেতৃবৃন্দ যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনেক উপদেষ্টাকে অকেজো উপদেষ্টাকে আসলে তিনি বসিয়েছিলেন যাদের আসলে কোনো কাজ ছিল না, যেমন শিক্ষা উপদেষ্টা। আচ্ছা, শিক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি কি পরিবর্তন হয়েছিল এখনো পর্যন্ত আসলে আমরা জানি না, জনগণও জানে না, বা অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন করলেও সেটা আসলে তারা জাতির সামনে ওইভাবে দৃশ্যমান করতে পারে নাই। এছাড়া আপনি যদি অন্যান্য উপদেষ্টাদের কথা বলেন, মোটামুটি সকলকে নিয়েই সমালোচনা আছে। তবে আমরা দেখি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পেস উইং ছিল, মানুষ আবার সেটার প্রশংসা করে। বিশেষ করে শফিক ভাই, তাকে নিয়েও মানুষ প্রশংসা করে, এবং প্রেস উইংয়ের যারা অন্যান্য ছিল, মানে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা থাকলেও প্রেস উইং তাদের যে মানে বলা যায় এক ধরনের যোগ্যতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক অযোগ্যতা তারা এমনভাবে মানুষের সামনে উত্থাপন করেছে, যেটাতে আবার মানুষ কিছুটা আস্থা পেয়েছে যে না, হয়তো সরকার কাজ করছে। প্রকৃতপক্ষে সরকারের মধ্যে তো দু একজন লোক আমাদেরই ছিল, সরকারের মধ্যে আসলে একটি অংশ ছিল যারা আসলে কোনোভাবেই বিএনপি ক্ষমতায় আসুক তারা চাচ্ছিল না। এরকম মোটামুটি 6 জন উপদেষ্টা ছিল যারা এক ধরনের পরিকল্পনা নিয়েছিল যে জামাত এবং এনসিপি ক্ষমতায় আসুক এবং নির্বাচনটা আরও আসলে লেন্দি করা হোক। তো এই বিষয়গুলো যখন আসলে আমার কাছে তথ্য আসে এবং সরকারের ভিতর থেকেই, তখন দেখবেন যে আমি নির্বাচন নিয়ে আমার কাছে মনে হয় যারা বাংলাদেশে ভোকাল ছিল 2-5 জন যদি আপনি দেখেন, তার ভিতরে আমি অন্যতম ছিলাম। কারণ আমি প্রতিনিয়ত বুঝতেছিলাম যে এনসিপিকে একটি দল হিসেবে গঠন করা হচ্ছে, এবং আমাদেরকেও একজন উপদেষ্টা বলেছিল, দেখেন এই যে আমার দেশের মাহমুদুর রহমান, আমাদেরকে বলা হয়েছিল যে মাহমুদ ভাই আমার দেশটা হবে তরুণদের রাজনীতির কেন্দ্র। হ্যাঁ, এবং আমাদেরকেও বলছিল যে আপনারা এই যে নতুন একটি দল গঠন হবে সেখানে থাকেন। আমাকে এবং নুরুল হক নূরকে সেই উপদেষ্টা নিজেই বলেছিল। তো এই বিষয়গুলো বোঝার পরে আমরা বুঝলাম যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সেই উপদেষ্টা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং খুবই প্রভাবশালী ছিলেন, তো আমরা ধরে নিয়েছিলাম যে আসলে নতুন বন্দোবস্তের নামে মূলত বিএনপিকে মাইনাস করে একটি প্ল্যান নেওয়া হয়েছে এবং নতুন একটি দল গঠিত হবে এবং সেই দলকে জামাত আবার সমর্থন দেবে, অর্থাৎ বিএনপিকে বাদ রেখে অন্য দলকে ক্ষমতায়, শেষ করে 1 মিনিটে, অন্য দলকে ক্ষমতায় আনা। তো এই ধরনের মেকানিজমগুলো আসলে বুঝতে পারি, এবং বিশেষ করে কয়েকজন ব্যক্তি আবার বলছিলেন, ওই সময় আসলে আমি মাহফুজ আলমকে নিয়ে বলেছি, আজকেও বলি, মাহফুজ আলম একটি আলোচনায় আমাকে এবং নুরুল হক নূরকে বলে যে আসলে তারেক রহমান দেশে ফিরলে আপনাদের লাভটা কি। ওই সময় তিনি সরকারের বিশেষ সহকারী ছিলেন। তো সব মিলিয়ে আমার কাছে এক ধরনের সন্দেহ সংশয় হয় যে বাংলাদেশে তারেক রহমান ফিরুক, বাংলাদেশের বর্তমান মানের প্রধানমন্ত্রী, এটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে শুরুর দিকে চাচ্ছিল না। তবে শেষ পর্যায়ে এসে যখন দেখলো যে, দেখবেন আপনি খেয়াল করবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বারবার বলছিলেন ছাত্রদের উচিত একটি দল গঠন করা, ছাত্রদেরকে তিনি আশীর্বাদ জানিয়েছিলেন। দেখেন ওই দলের নিবন্ধন ছিল না, অথচ বাংলাদেশের 3 নম্বর দল হিসেবে ওই দলকে জাতিসংঘে নিয়ে যায়। দেখেন এনসিপি থেকে বড় দল ওই সময় ছিল। হ্যাঁ, এনসিপির কতিপয় নেতৃবৃন্দ তারা গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছে, নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছে, কিন্তু এই কারণে একটা দল গঠন করে দিতে হবে, সমস্ত সহযোগিতা করতে হবে, এটা তো গণঅভ্যুত্থানের চেতনা না। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছ থেকে আমরা যে ধরনের প্রত্যাশা করেছিলাম, আমার কাছে মানে সেই প্রত্যাশা তিনি আসলে 50% পূরণ করতে পারেননি। তবে কিছু কিছু উপদেষ্টারা আন্তরিকতা ছিল, যেমন নির্বাচন নিয়ে খুবই সোচ্চার ছিলেন আইন উপদেষ্টা, এছাড়া আপনার ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, সালাউদ্দিন আহমেদ স্যার, তারা আসলে নির্বাচন নিয়ে সোচ্চার ছিলেন। এই 3 জনের বাইরে মোটামুটি আরও কয়েকজন উপদেষ্টা, 3-4 জন উপদেষ্টা, তারা আসলে নির্বাচন হইলেও সমস্যা নেই, না হইলেও সমস্যা নেই। তবে 6 জন উপদেষ্টা মোটামুটি আসলে নির্বাচন বিরোধী অবস্থানে ছিলেন। তবে একটা পর্যায়ে যখন আসলে এই এনসিপি দল হিসেবে বেড়ে উঠতে পারে নাই বা ক্ষমতায় গিয়ে ক্ষমতা চালাইতে পারবে না, তখন আবার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজের অবস্থান পরিবর্তন করেন বা অন্যান্য উপদেষ্টারা নিজেদের অবস্থান পরিবর্তন করে নির্বাচনমুখী হন। অর্থাৎ সব মিলিয়ে অর্ধেক সময়, শেষ করে এই লাইনটা, অর্ধেক সময় আসলে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটি অংশ আসলে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে, বাট শেষ সময় এসে তারা তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। এই জন্য আমি আর তাদের খুব বেশি সমালোচনা এখন করি না। ধন্যবাদ। জি, সমালোচনা যেহেতু করেন না, আরেকটা প্রশ্ন আপনার কাছে ছোট্ট করে উত্তর জানতে চাই, একদম 30 সেকেন্ডে। সম্প্রতি আপনি বলেছেন জামায়াতের ফাঁদে পা দিয়ে নাহিদ বিপদগামী হয়েছে, আপনার এই ধারণার আসলে মূল কারণটি কি? যদি আপনি দুটো কারণ বলেন। আচ্ছা, নাহিদ ইসলামের বক্তব্যের মধ্যেই তার উত্তর রয়েছে। নাহিদ ইসলাম নিজেই বলেছিলেন যে দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। আচ্ছা, সেই নাহিদ ইসলাম যে সময় জামাতের নেতৃত্বকে গ্রহণ করেন, এবং নাহিদ ইসলাম আরও বলেছিলেন যে জামাত বাংলাদেশের সংস্কার চায় না, পিয়ারের নামে প্রতারণা করছে। তো এই যে জামাতের নেতৃত্বকে দেশের জনগণ গ্রহণ করবে না, এই কথা বলার পরে তিনি যখন নিজেই জামাতের নেতৃত্বকে গ্রহণ করেন, আসলে কি তিনি সঠিক পথে আছেন নাকি বিবাদগামী হয়েছেন? সেই প্রশ্ন জনগণ উত্তর দিক। জি, শফিকুল আলম নানা সন্দেহ এবং সংশয় প্রকাশ করেছেন মোহাম্মদ রাশেদ খান, সেগুলোর উত্তর নিশ্চয়ই আমি কিন্তু ভাইকে প্রশংসা করেছি, এবং ভাইকে যে প্রশংসা করেছেন সেটির উত্তর ধরে যদি সেটি প্রশ্নের উত্তর ধরে যদি আপনার কাছে আসি, প্রেস উইং এর
কথা যে তিনি বলেছেন, প্রেস উইং সরকারের অযোগ্যতার এমনভাবে আসলে উপস্থাপন করেছে যে জনগণ আস্থা রেখেছেন। এটি নিয়ে আপনার উত্তর জানতে চাবো। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপির মতো বড় দলকে কোন ঠাসা করে জামায়াতকে প্রাধান্য দেওয়া হয়েছে? এই অভিযোগ আছে যে তখন নেপথ্যে থেকে শাসন পরিচালনা করেছে জামায়াত, এনসিপির নেতারা বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী শিক্ষক কর্মকর্তা নিয়োগে নানা জায়গায় তীব্র নিন্দা ও প্রতিবাদও আমরা দেখেছি, গণমাধ্যমে উঠে এসেছে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিলেন নিজের পায়ে না দাঁড়াতে পারার কারণটা আসলে কি? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। না, উনি যেগুলো বললেন সেগুলো উত্তর দিলে আমি অনেক অনেক দূর পর্যন্ত দিতে পারি, কিন্তু প্রথম কথা হচ্ছে যে রাশেদ খান, আমি বলবো যে একজন বিপ্লবী মানুষ। উনি 2018 থেকে আমরা ওনার বক্তব্য শুনছি, এবং উনি জুলাইয়ে যারা ছিলেন একদম অগ্রগামী সৈনিক, উনিও ছিলেন। হ্যাঁ, জুলাই তো শুধু একক কোনো লোক করেনি, অনেকে করেছেন। ওনারা জুলাইয়ে উনি নুরুল হক নূর, ওনাদেরও যথেষ্ট অবদান আছে। এবং যারা এই যে জুলাই যে ব্যাচটা, এগুলো ওরা ওনাদের দ্বারাই আমি বলবো যে ওনাদের সাথেই একসাথে ছিলেন এক সময়। তো আমি এইখানে যেটা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে, আপনি একটা সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তার মূল্যায়ন করার হচ্ছে যে আপনি তার স্ট্যাটিস্টিক্স দেখবেন, তার আগে কি ছিল, আপনি 18 মাস আগে কি ছিল, 18 মাস পরে সে কি রেখে গেছে, এটা দেখবেন। প্রথম কথা কি, আপনি বাংলাদেশে একটা যুদ্ধ বিধ্বস্ত ইকোনমি ওনারা পেয়েছেন, একটা ভয়াবহ একটা হিংসার যে একটা পরিবেশ ছিল সেই সময় ওনারা পেয়েছেন। সেই পরিবেশ থেকে এই প্রফেসর ইউনূসের নেতৃত্বে দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এসছে। যেই ওবায়দুল কাদেররা বলেছিলেন যে আওয়ামী লীগ চলে গেলে 5 লাখ লোক খুন হবে, দেখেন কি হয়েছে, বরঞ্চ পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এসেছে। উনি রিফর্মের সংস্কারের কথা প্রত্যেকটা দেয়ালে দেয়ালে ছিল। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মিনিংফুল রিফর্ম হয়েছে সেই সময়। এবং আমি আপনাকে বলতে পারি আগামী 20 বছর বাংলাদেশের কি ধরনের কনস্টিটিউশনাল রিফর্ম হবে বা কি রিফর্ম হবে সেটারও ইয়ার্ডিস্টিক এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে ওনারা সেট আপ করে গেছেন। তারপরে আসেন পিস, জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এই যারা খুন করলো, যারা গুম করলো, যারা এই 15 বছর ধরে আপনার কথা মেনে নিল, আপনার যে এই টিভিটা বন্ধ ছিল, এই টিভিটাও তো ওপেন করে দিয়ে গেছে ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, তো এই যে জায়গাগুলো, এই যে আপনার মুখের ভাষা কেড়ে নেওয়া, সেই জায়গাকে মুখের ভাষাকে রেস্টোর করা, এটা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনি ইকোনমিক ম্যানেজমেন্ট আমরা যখন নিয়েছিলাম তখন দেশের আপনার ইকোনমিক কিছুই ছিল না, একটা শ্যাটার্ড ইকোনমিক, একটা আর্থকোয়েক 8-9 ডিগ্রি রিক্টার স্কেলের আর্থকোয়েকের একটা ভঙ্গুর যুদ্ধবিধ্বস্ত একটা ইকোনমি, যেখানে মনে হয় 100টা অ্যাটম বোম জন্য এই বাংলাদেশে মারা হয়েছে। সেই ইকোনমিকে তারা ড্যামেজ রিপেয়ার করেছেন। তারা দেশের পুরো 2টা বছর দ্রব্যমূল্য ঠিক রেখেছেন। আপনার রোজার তো মাসের কথা মনে আছে, দ্রব্যমূল্য কি ছিল, এটা করেছেন। তারপরে হচ্ছে যে জাতিকে বেস্ট ইলেকশন দিয়েছেন বাংলাদেশের। আমার হ্যাঁ, তো এখন এর চেয়ে ভালো 18 মাসে। আর উনি যেটা বললেন যে বিএনপিকে কি যেন কোন ঠাসা করা, প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে কার সাথে দেখা করেছেন? প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে 13টার মতো ভাষণ দিয়েছেন। 13টা ভাষণে কোথাও উনি বলেছেন যে না আমরা অনেক দিন থাকতে চাই। আপনি পুরো 13টা ভাষণ এখনো আপনি অনলাইনে পাবেন, যে দেখেন। উনি ধাপে ধাপে বলছেন যে আমরা যখনই প্রিপেয়ার্ড হবো আমরা ইলেকশন দিব। কিন্তু আমি বলছিলাম যে সেই সময় আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কোণঠাসার করা বিষয়টা কেন এসেছে সেটি আমি একটু পরিষ্কার করতে চাই। যে সেই সময় নেপথ্যে থেকে শাসন পরিচালনা করেছিল জামায়াত, এনসিপি নেতারা। এমন অভিযোগ আছে যেমন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাম্প্রতিক, আমি তথ্যগুলোই দিচ্ছি। এটা কোনো তথ্য না, এটা আপনি অপিনিয়ন দিচ্ছেন। না, আমি তো তথ্য এখন আমি তথ্য এখন দিচ্ছি, আমি অভিযোগগুলোর তথ্য দিচ্ছি। যেমন টিআইবির যেই দুর্নীতির যেই তথ্য আছে সেটিও আমি দিতে পারি। তারপরে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে বা এই যে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের নীল নকশা সাজানো হচ্ছে কিনা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বাংলাদেশে ইউনিভার্সিটি কয়টা আছে? জি, বাংলাদেশে ইউনিভার্সিটি কয়টা আছে? এমন আমি আপনাকে 10 থেকে 12টা অভিযোগ দিতে পারবো, হয়তো আরো বেশি আছে। বাংলাদেশে স্টেট ওন ইউনিভার্সিটি এগুলো আছে 200-র মতো। আপনি একটা দুইটা এনে যদি দেখান তাহলে তো আর হয় না।
আরেকটা হচ্ছে এখন যে আমি আপনি পুরো 20টা যদি না, দিতে চাই আপনার তাহলে তাহলে আপনি আসলে show হোমওয়ার্ক শেষ করে হয়ে আসেন যাবে। নাই, এটা আপনার প্রবলেম। এটা আপনি হোমওয়ার্ক করে আসেন নাই। Homework কেন করে আপনাকে আসবো না? আমি আমার কাছে বলি তো তথ্য আছে। বাংলাদেশে 4000 বলুক। জি। 4000 ইয়ে আছে, কি যেন পাবলিক প্রসিকিউটর আছে, 3000 কে নেওয়া হয়েছে বিএনপির থেকে। আপনার অ্যাটর্নি জেনারেল কে নেওয়া হয়েছে বিএনপির থেকে। এটা আমি রেকর্ড বলছি। তো এগুলো বললেন না। অন্তর্বর্তীকালীন আচ্ছা, ঠিক আছে। সরকার এখন সবার আপনি জন্য যেহেতু নিউট্রাল ছিলেন, সবার জন্য নিউট্রাল ছিলেন। ওনারা চেষ্টা করেছেন নিউট্রালিটি বজায় রেখে জাতিকে একটা খুব সুন্দর ইলেকশন। ইউনিভার্সিটিগুলোর কথা বলছি, পাবলিক বিশ্ববিদ্যালয়, সেইখানেই বেশিরভাগ উপাচার্য নিয়োগের অভিযোগ আপনি ছিল নাম জামায়াতের নিয়ে আসেন না। বিরুদ্ধে, সেগুলো তো আছে। নাম নিয়ে আসেন। জি, আমি নামগুলো আনছি। সেই সাথে আপনি আমাকে দুর্নীতির কথাটাও আপনি বললেন না, দুর্নীতির যে আমি প্রশ্ন কই করেছিলাম। দুর্নীতি হয়েছে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির তথ্য হ্যাঁ, বলছে হ্যাঁ। আওয়ামী লীগ আমলের শেষ দিকে 2023 সালে সরকারের সেবা খাতে ঘুষ সহ দুর্নীতির যে পরিস্থিতি ছিল তা 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরো বেড়েছিল। এখন এটা কি এখানে পুরো অন্তর্বর্তী তথ্যটা দেয়া আছে। সরকারের যারা অ্যাডভাইজার ছিলেন তারা করেছেন? 12,000 কোটি টাকার যেই তথ্য, জি। হ্যাঁ হ্যাঁ, নাকি অফিসিয়ালরা করেছেন? আচ্ছা, আর এবার আমরা আসি। টিআইবি কার হ্যাঁ। পারপাস সার্ভ করে আমরা খুব ভালো জানি, ডোন্ট ওরি। TIB তো আপনাদের সাথে ছিল। না, টিআইবি আমাদের সাথে থাকতে পারে, বাট টিআইবি কার পারপাস সার্ভ করে, এত বছর কার পারপাস সার্ভ করেছে, এটা আমাদের খুব ভালো জানা আছে। জি। শুনেন, বাংলাদেশের একটা ভয়াবহ একটা অবস্থা থেকে অন্তর্বর্তী গভর্নমেন্ট দেশকে একটা ট্রানজিশনাল, একটা ডেমোক্রেসিতে ট্রানজিশন করিয়েছে এবং একটা খুব ব্রিলিয়ান্ট একটা ইলেকশন হয়েছে, যেই ইলেকশনে আপনি মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে এবং কেউ বলতে পারবে না যে এইখানে মিনিমামও কোনো ইয়ে হয়েছে। বাংলাদেশে এরকম একটা ইলেকশন কেউ করতে পেরেছে? দেখেছেন আপনি? জি, শফিকুল আলম, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি আর হচ্ছে আরেকটা উনি বলেছেন যে নতুন বদ্ধ অবস্থার মধ্যে বিএনপিকে মাইনাস করা। বিএনপিকে যদি মাইনাসই করবে তাহলে প্রফেসর ইউনূস তারেক রহমানের সাথে দেখা করবেন কেন? এইগুলা হলো জাস্ট বলার জন্য বলা। আমি বলবো যে, আর মাস্টার মাইন্ডের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি পুরো ইয়ের উপরে 20-30টা বই পড়েন তাহলে দেখবেন যে মাহফুজ আলমের একটা ভালো রোল ছিল পুরো ইয়েতে। উনি এক ধরনের সবার সাথে যোগাযোগটা রক্ষা করছিলেন। তো এইখানে উনি তো বলতেই পারেন হি ইজ ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড, বলতেই পারেন, এটা এমন কিছু না। জি, ডক্টর ইউনূস সবসময়, সেই সময় আমরা দেখেছি যে এনসিপির প্রতি অনেক পক্ষপাত করেছেন, নাহিদকে প্রধানমন্ত্রী হবেন এই ধরনের বক্তব্য না, রেখেছেন। উনি সেই জীবনে ক্ষেত্রে এটা কোন বলেন নাই। হিসেবে উনি এটা জীবনে বলেন নাই, বলেননি? না। আপনি কোথায় নিয়ে আসেন? জি, আর পাবলিক ইউনিভার্সিটি 58টা আছে, 200টা না। না, আমি বলি পাবলিকের কথা বলছিলাম, যেহেতু উপাচার্যের কথা, আপনি আমার হোমওয়ার্ক নিয়ে বলছিলেন, তাই আমিও একটু বললাম। ইউনিভার্সিটি মানে শুধুমাত্র ইউনিভার্সিটি না, না, পাবলিক ইউনিভার্সিটির উপাচার্য নিয়োগের বিষয়টি আমি এনেছিলাম। মনে হয় যে আপনি উপস্থাপনা করেন, বাসাতে যদি কোনো বিষয়ে ডিবেট করা লাগে আমি করব না। টেকনোলজিক্যাল, আমি আমার হোমওয়ার্ক নিয়ে বললাম, তাই বললাম আর কি। টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, এগুলো সব টায়ার 3 ইয়ে। আপনি বাংলাদেশে মেডিকেল কলেজ কয়টা আছে? আপনি এটা বললে তো আর হয় না, আমরা তো এটা জেনে আপনাকে বলছি। জি, রাজিকুজ্জামান রতন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি সেটিকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন, এবং শুরুতে জানতে চাই যে এই চুক্তি আমাদের জন্য কতটা লাভজনক বা ক্ষতিকর, কি বলবেন? প্রথমে আরেকটা বিষয় একটু আলোচনা করি, যে অভ্যুত্থান হয়েছিল এটা বিপুল আকাঙ্ক্ষা থেকে, একটা দুঃশাসনের বিরুদ্ধে জনগণের যে প্রচণ্ড বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ যে কতখানি সাহস এবং শক্তি তৈরি করেছিল সেটা আমরা শেষের দিনগুলোতে দেখেছি, যখন হেলিকপ্টার থেকে গুলি চালিয়েও মানুষকে আটকানো যায়নি। এমনকি পুলিশ কর্মকর্তারাও বলছেন গুলি করে একটা মরে, কিন্তু সরে না। তো তার মানে মানুষ কিভাবে জীবন দিতে চেয়েছিল একটা দুঃশাসনকে হটাবার জন্য। আমরা যদি দেখি যে সরকারি হিসাবে 844 জন মৃত্যুর যে তালিকাটা হয়েছে, তার মধ্যে 269 জন ছাত্র, 284 জন শ্রমিক, 136 জন ছোট কর্মচারী, তারপরে 123 বা 133 জন হচ্ছে শিশু, তারপরে হচ্ছে আপনার ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী। এগুলো যদি দেখি তাহলে সমাজের এমন কোনো সেকশন নাই যারা রাস্তায় নামেনি। এমনকি হ্যাঁ, সবচেয়ে বেশি শ্রমিকরা যেমন মরেছে, মৃত্যুবরণ করেছে, আবার আমাদের দেশের ইতিহাসে এত শিশু কিন্তু এর আগে কখনো মৃত্যুবরণ করেনি। হ্যাঁ, আমরা যদি অভ্যুত্থানের ইতিহাসগুলো দেখি, 69-এর গণ অভ্যুত্থানে আইয়ুব খান বিরোধী আন্দোলনে বলা হচ্ছে যে 61 জনের মতো মৃত্যু খবর পাওয়া যায়। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা ছিলাম 9 বছরে, আমরা দেখেছি প্রায় 250 জনের মতো মৃত্যুর খবরটা পাওয়া যায়।
এইবার সেটা কিন্তু হাজারের কাছাকাছি চলে গেছে। তার মানে এই যে মৃত্যুর সংখ্যা বোঝায়, আহতদের সংখ্যা বোঝায় যে মানুষের ক্ষোভের তীব্রতাটা কেমন ছিল। সেখান থেকে মানুষের প্রত্যাশাটাও কিন্তু ছিল বিপুল। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। এক, 2 নম্বর হচ্ছে পারেনি কি তারা সক্ষমতার অভাবে, নাকি দক্ষতার অভাবে, নাকি ইচ্ছার অভাবে? সক্ষমতার অভাব বলবো না, কারণ অনেক সক্ষম লোকগুলোকে তো নিয়ে আসা হয়েছিল, এমনকি বিদেশ থেকেও তো উড়িয়ে নিয়ে আসা হয়েছিল অনেককে, যে দক্ষ মানুষকে। কিন্তু তারা এসে প্রথম যে কাজটা করলেন যে অভ্যুত্থানটাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করিয়ে ফেলাবার চেষ্টা করলেন। আসলে অভ্যুত্থানের সময় কিন্তু গান গিয়েছিল স্বাধীনতার, মাথায় পতাকা বেঁধে, মানে পতাকা বেঁধেছিল দেশের, এবং মানে লাঠির আগায় জাতীয় পতাকা নিয়েও কিন্তু মিছিল হয়েছে, এগুলো আমরা দেখেছি। অভ্যুত্থানের পরে এই যে ৭১ বনাম ২৪ এটা যে দাঁড় করিয়ে ফেলা হলো, এটা ছিল সবচেয়ে বড় ব্ল্যান্ডার। 2 নম্বর হচ্ছে যে নারীরা হাজারে হাজারে কাতারে কাতারে রাস্তায় নামলো, অভ্যুত্থানের পরে আক্রমণের প্রথম টার্গেট হয়ে গেল মনে হয় সেই নারীরাই। অভ্যুত্থানের পরে আমরা যে অভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয় না, কিন্তু অভ্যুত্থানের পরে তো একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু মব ভায়োলেন্স এমন একটা জায়গা দাঁড়িয়ে গেল যে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেল, এবং অনেক ক্ষেত্রে আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই কাজগুলোই আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করে তুলল। আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভ ছিল সেটা মনে হয় যেন সহানুভূতিতে পর্যবেসিত হয়ে গেল। এইটাও আমরা মনে করবো অন্তর্বর্তীকালীন সরকারের এই দিকগুলো একটু দেখা দরকার। আর টেকনিক্যাল অনেকগুলো বিষয় আছে, যে এই যে মাজার ভাঙ্গা, বাজার দখল, বাড়ি পোড়ানো এবং লুটপাট করা, এগুলো কোনোটাই কি অভ্যুত্থানের চেতনার সঙ্গে মেলে? আমাদের ক্ষোভ থাকতে পারে, আবার তারপরে ধরুন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মামলাগুলো দেওয়া হলো, সে মামলাগুলো এমন যে একসময় মানে বিখ্যাত কয়েকজন আইনজীবী বলেছেন এই মামলাগুলোর বেশিরভাগই কিন্তু কোর্টে টিকবে না। তার মানে ওই আগে যে গায়েবী মামলার বিষয় ছিল, আমরা সুনির্দিষ্ট মামলার পরিবর্তে অনির্দিষ্ট সংখ্যক ঘটনার সঙ্গে যুক্ত করে মামলা করার যে প্রবণতা, এগুলো কিন্তু আমরা দেখলাম। তার মানে অভ্যুত্থান যে পরিবর্তনটা প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু অভ্যুত্থানটার পরে কাজটা হয়নি। এটা হলো একটা দিক। মানুষ অপেক্ষায় ছিল একটা সুশাসনে। অভ্যুত্থানকালীন সরকার, অভ্যুত্থানের পরবর্তী সরকার একদম সব পূরণ করে দেবে এটা কেউ প্রত্যাশা করেনি, কিন্তু মানুষ অপেক্ষায় ছিল। যে কারণে মুদ্রাস্ফীতি 9.5% উপরে থাকার পরেও মানুষ কিন্তু সেটা মনে করেছিল যে ঠিক আছে চলুক, কিছুদিন দেখি আমরা। কিন্তু ব্যাংকগুলো কিন্তু ব্যবস্থাপনার দিক থেকে সেরকম এগোতে পারলো না। তাহলে ব্যাংক ব্যবস্থাপনার দুর্বলতাটা কিন্তু দূর করার চেষ্টা মানে হয়েছে কিনা জানি না, তবে এগুলো কোনো সাফল্য আমরা দেখলাম না। আমরা যে কথাটা আমাদেরকে সবচেয়ে ভাবিয়েছে, আমরা চেয়েছিলাম যে সংবিধানের 7 ক এবং খ এই দুটো তো বাতিল না করলে অভ্যুত্থানকে জাস্টিফাই করা যাবে না, আইনসঙ্গত করা যাবে না, সংবিধান সম্মত করা যাবে না। কিন্তু সংবিধানকে পুনর্লিখনের নামে এমন এক বিতর্ক করা হলো, এবং শেষ পর্যায়ে আমরা প্রায় 9 মাসের যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ঐকমত্য কমিশন বললাম, ঐকমত্য কমিশন যে দলিল করলো, শেষ পর্যন্ত এটা ঐকমত্যের দলিলের পরিবর্তে একটা গোজামিলের দলিলে পরিণত হয়ে গেলো, যেখানে আমার কথাও আছে, আপনার কথাও আছে, তার কথাও আছে, পক্ষেও আছে, বিপক্ষেও আছে, নোট অফ ডিসেন্টও আছে, সব মিলিয়ে এখন প্রত্যেকে তার মতো করে ব্যবহার করছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার একটা অন্তহীন বিতর্কের মধ্যে ফেলে দিয়ে গেল। মোহাম্মদ রাশিদ খান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার সেই সময় 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ করে আলোচনায় এসেছিলেন, এবং তিনি বলেছেন জুলাই আন্দোলনের রক্তের উপর চেয়ারে বসা অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ তিনি দিতে পারবেন। গোয়েন্দা সংস্থার কাছে 8 উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটি নিয়ে আসবো যে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে একজন উপদেষ্টার APS এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় নাই? একজন APS এর অ্যাকাউন্টে এত টাকা কিভাবে পাওয়া গেল? কারো উপর মহলের আসলে যদি হাত না থাকে বা নির্দেশনা বা যেটাই বলেন না কেন, তাহলে কিভাবে সম্ভব? এটি নিয়ে আসবে একটি বিরতি, নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। মোহাম্মদ রাশিদ খান, বিরতির আগে বলছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার তিনি বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছেন, আমি যেটা শুনেছি উত্তর দিই। জি, এবং আমি সরাসরি যেটা করতে চাই, তার কাছে যেহেতু প্রমাণ আছে, এখন তো সরকার দায়িত্বে আছেন, সেই ক্ষেত্রে আসলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না পূর্ণাঙ্গ? আচ্ছা দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে অপোজিশনে কারা আছে? জামাত এবং NCP, তাই না? এবং এই যে অভিযোগগুলো অধিকাংশ ক্ষেত্রেই NCP যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে। এখন NCP জামাতের এক ধরনের মুখপাত্র হিসেবে কাজ করছে, এবং জামাত আসলে NCPকে ব্যাপকভাবে সমর্থন দিচ্ছে এই কারণে যে NCP নেতৃবৃন্দ যেভাবে বিএনপিকে ব্যাশিং করতেছে বা পারতেছে, এটা আসলে জামাত
পারতেছে না। তো সব মিলিয়ে যদি এখন বিএনপি কঠোর হয় সেক্ষেত্রে আসলে কি হতে পারে, যেখানে আসলে টিআইবির পক্ষ থেকে এই ধরনের অভিযোগ করা হলো। টিআইবি আসলে কার, যেটি আমাদের ভাই বলছিলেন। দেখেন, টিআইবি তো অন্তর্বর্তীকালীন সরকারের, এবং আমরা দেখেছি যে টিআইবির যিনি আপনার ইফতেখারুজ্জামান, তিনি তো নিজেই আসলে ঐক্যমত কমিশনের সদস্য ছিলেন। এখন এই টিআইবির পক্ষ থেকে তিনি নিজেই এই তথ্য আসলে জাতির সামনে উন্মোচন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবথেকে বেশি ঘুষ এবং দুর্নীতি হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি এই দায় না নিতে চায়, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টারা, যে সকল কর্মকর্তারা এটা দায় নিবে না, তারা বলুক অথবা চ্যালেঞ্জ করুক। কারণ এই যে টিআইবির রিপোর্টের কারণে টিআইবি কিন্তু সরকারের সাথেই ছিল, তাই না? সুতরাং সরকারের সাথে থাকা একজন ব্যক্তি যে সময় সরকারের বিরুদ্ধে বলে, সেইটা নিয়ে বেশি আলোচনা হয়। যেমন আমাদের শফিক ভাই কিন্তু দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সবকিছু অন করছে এবং তিনি চ্যালেঞ্জ করতেছেন, এটা ভালো। যে সরকারের সাথে তিনি ছিলেন সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা করা এটা আসলে নৈতিকতা পরিপন্থী। যেমন এই মুহূর্তে আমরা দেখছি যে তৌহিদ হোসেন সাহেব, তারপরে আপনার শাখাওয়াত সাহেব, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায় নিতে চাচ্ছে না, এমনকি নানানভাবে নানান প্রক্রিয়ায় সমালোচনা করছে এবং তাদের বক্তব্যগুলো বেশ আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আমার প্রশ্ন হলো যে এই ব্যক্তিদের কারা নিয়োগ দিল? এই ব্যক্তিদের নিয়োগ দিয়েছিল, আমি যতটুকু জানি, যে ওই সময় যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সদস্যের সমন্বয়ে একটি লিয়াজু কমিটি গঠিত হয়, তারা, অর্থাৎ এই যে আওয়ামী লীগের পুনর্বাসন, এবং তারা কিন্তু অনেকে 1/11 সুবিধাভোগী। তা আমার প্রশ্ন হলো, যারা 1/11 সুবিধাভোগীদেরকে এইভাবে আসলে গণঅভ্যুত্থানের সরকারে পাঠ করলো, তারা কি আসলে এক ধরনের বুঝে বা না বুঝে অন্যায় করে নাই? আচ্ছা, আর একটা প্রসঙ্গ বলি, সেটি হলো আমি যতটুকু জানতাম যে উপদেষ্টাদের একটি গ্রুপ যারা আসলে এনসিপিকে সাপোর্ট দিচ্ছিল, তারা যে কাজটি করছিল সেটি হলো, যদি এই মুহূর্তে আমরা বিএনপির সরকারের সময় যারা আসলে বলা যায় যে সরকারের কর্মকর্তা ছিল, পরবর্তীতে আওয়ামী লীগ জোরপূর্বক ক্ষমতা নেওয়ার পরে বঞ্চিত হয়েছে, বা যারা অতীতে ছাত্রদল করেছে, এমনকি শিবির করেছে, বা জামাতি ব্যাকগ্রাউন্ডে যেটি হোক না কেন, শুরুতে চিন্তা ছিল যে আওয়ামী লীগকে আসলে ওই পদে রেখে ভয় দেখিয়ে কাজ করানো, যে কারণে এবং তারা ভাবছিল যদি আমরা একযোগে সবাইকে সরিয়ে দিই, তো সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই বিএনপিপন্থী বা বিএনপি মাইন্ডের বা বিএনপি পরিবারের কর্মকর্তারা আসলে চলে আসবে। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটি করেছে, যে আওয়ামী লীগের কর্মকর্তাদেরকে বা আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদেরকে পদে বহাল রেখে এক ধরনের ভয় দেখিয়ে কাজ করতে চেয়েছে। এবং এটি নিয়ে বেশ আমারও অনেকের সাথে কথাবার্তা হয়েছে, আমিও অনেক সমালোচনা করেছি, অনেক গণমাধ্যমে নিউজ হয়েছে। বিশেষ করে আমাদের রেজওয়ানা আপা, তিনি যে মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন, সেই মিনিস্ট্রির একজন সচিব, তিনি শেখ মুজিবকে নিয়ে কবিতা পাঠ করেছেন, বন্দনা করেছেন, অনেক কিছু করেছেন, অনেক সমালোচনা হয়েছে। কিন্তু আসলে সেই সমালোচনার প্রেক্ষিতেও তিনি তাকে বাদ দেননি। এক, দ্বিতীয়ত হলে এই যে নসরুল হামিদ বিপুদের সম্পদ পাহারা দেওয়া, এটি নিয়ে কিন্তু আমাদের রেজওয়ানা আপার মানে তার হাজব্যান্ডের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে, সেটা নিয়েও তিনি আসলে কোনো উত্তর দেননি। এছাড়া আপনার গণস্বাস্থ্য কেন্দ্রের যে ট্রাস্টি বোর্ড, সেটি দখল নিয়েও নানান ধরনের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে এসেছিল। তো এরকম আরও বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ এসেছে, আত্মীয়করণ করা, নিজের পরিবারের লোকজনকে বিভিন্ন জায়গায় বসানো। হ্যাঁ, তো আমি সবগুলো নাম আসলে বলতে চাই না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকের নাম আমি বলেছি। অর্থাৎ ছাত্ররা বড় হোক, তো ছাত্ররা বড় হোক, এটা তো আমরাও চাই, কিন্তু কোন প্রক্রিয়ায়? সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতায়, নাকি আসলে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের সহযোগিতায়, নাকি একটা পক্ষের সহযোগিতায়? দেখেন, এই ছাত্ররা যদি আসলে তারা ন্যাচারালি বড় হতো, আজকে মনে হয় যে জামাতের নেতৃত্বে এনসিপি না, এনসিপির নেতৃত্বে জামাত থাকতো। কিন্তু আপনি যে সময় আসলে আর্টিফিশিয়ালি কোনো কিছু বড় করতে চাইবেন, বড় হবে না। ওই সময় কিন্তু মানুষ এনসিপিকে সমালোচনা করেছে কিংস পার্টি, সরকারের পৃষ্ঠপোষকতায় কিন্তু একটি কিংস পার্টি গঠিত হয়েছে। এবং আমার প্রশ্ন হলো যে গণঅভ্যুত্থান হলো, ভাই যেটি বলছিলেন যে 1400 মানুষ শহীদ হয়েছে এবং এইটা আসলে জাতিসংঘ স্বীকৃত, এখন এই যে গণঅভ্যুত্থানটা হলো কি আসলে একটা কিংস পার্টি গঠনের জন্য? হ্যাঁ, ছাত্রদেরকে আপনি সহযোগিতা করেন, আপনি যেভাবে যেটা ভাই বললেন যে মাহফুজ আলমকে ওয়ান অফ দ্য মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছে, হ্যাঁ, এটি নিয়ে বিতর্ক আছে, সমালোচনা আছে, কিন্তু এইটার কারণে কিন্তু মানুষ খুব বেশি সমালোচনা সরকারের করে না। যদিও আসলে ওয়ান অফ দ্য মাস্টারমাইন্ড বলে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাকে আসলে ওয়ানলি মাস্টারমাইন্ডই বলেছিলেন। এখন হ্যাঁ, মাহফুজ আলমের অনেক ভূমিকা আছে, কিন্তু প্রশ্ন হলো 9 দফার ঘোষক তো আব্দুল কাদের। এখন আব্দুল কাদের যদি মাহফুজ আলমকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে, যে তিনি আসলে আমরা যে সময় আসলে 1 দফার ঘোষণা দিব তিনি আসলে চাচ্ছিলেন না, নানানভাবে তিনি ক্যাম্পাসে আন্দোলন ফিরিয়ে আনতে চাচ্ছিলেন, তখন তো আসলে তাকে মাস্টারমাইন্ড বলা যায় না। অর্থাৎ আমার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, কিভাবে মানুষ রক্ত দিয়েছে, কারা ভূমিকা রেখেছে। যেমন গণ অধিকার পরিষদকে, আমি ওই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, ভাই নিজেই বললেন যে এই ছাত্রদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, আমরা
তাদেরকে মেজ ভাড়া দিয়েছি, তাদেরকে আমরা অনেকটা রাজনীতি শিখিয়েছি। পরবর্তীতে আমাদের এই তরুণ বন্ধুরা তারা এই 24 সালে নেতৃত্ব দিয়ে, যে আন্দোলন 18 সালে নেতৃত্ব দিতে গিয়ে আমি নিজেও 15 দিন রিমান্ডে ছিলাম, নির্যাতনের শিকার হয়েছি। তো আমরা তো আসলে বলা যায় রাজনৈতিক যে সমন্বয়টা সেটা বিএনপি করেছে এবং বিএনপির সাথে থেকে আমরা কাজ করেছিলাম। দেখেন তারা কি আসলে কখনো এটি স্বীকার করেছে? অর্থাৎ এক মিনিটে শেষ করি। অর্থাৎ গণ অভ্যুত্থানের সময় আমাদের এই তরুণ বন্ধুরা এক ধরনের বিভ্রান্ত হয়েছিলেন এবং মূলত আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা তারা হয়তো ভাবছিল যে বাকিদের অবদান স্বীকার করলে তোমরা বড় হইতে পারবে না, তোমরাই সব করেছো, তোমরাই মাস্টার মাইন্ড, তোমরাই সব কিছু, এইভাবে আসলে তরুণদেরকে আমার কাছে মনে হয় বিভ্রান্ত করেছে। কিন্তু তরুণদেরকে যদি সঠিক পথে রাখা যেত এবং এই তরুণ বন্ধুরা যদি আমাদের সবার অবদানটা স্বীকার করতো, আজকে গণ অভ্যুত্থানকে নিয়ে এত সমালোচনা এত বিতর্ক আসলে হয় না। আছে 8 জন উপদেষ্টা নেই, সেগুলো নিয়ে আসলে দৃশ্য আমি বলবো, আমি একটু ভাইয়ের কথার উত্তর দিই। দেখেন 1-2 মিনিটে শেষ করবেন, আমি শফিকুল 10 সেকেন্ডে তো হবে না, আমি 2 মিনিটে শেষ করি, তারপরে ভাইকে পর্যাপ্ত সময় দেন। আচ্ছা শুনেন, ভাই যেটি বলেন পিস এবং স্টেবিলিটি, হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার যে সময় দায়িত্ব নিয়েছিল ওই সময় রাষ্ট্র ব্যবস্থা অত্যন্ত নাজুক ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন ব্যক্তিকে আসলে দায়িত্ব দেওয়া দরকার ছিল। কিন্তু ওই যে রতন ভাই যেটি বললেন যে প্রত্যাশা নিয়ে আসলে মানুষ তার উপর দায়িত্ব দিয়েছিল, সেই প্রত্যাশা তিনি কেন পূরণ করতে পারলেন না? তিনি কেন শুধুমাত্র এনসিপি এবং অন্য তরুণদেরকে আসলে তিনি চিনলেন না? শুধু এনসিপি ছাড়া আর কিছুই চিনতেছিল না। এবং আমি যে কথাগুলো বলতেছি আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি তো ওই সময় বলেছি, আমি তো ওই এখন যে সমালোচনাগুলো করতেছি ওই সময় করেছি। নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশের ষড়যন্ত্র ছিল। মোহাম্মদ ইউনূস যে বলেছিলেন ছাত্ররাই আমাকে নিয়োগ দিয়েছে, না এইটাই তো বলতেছি, ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, ছাত্রদের দল গঠন করা উচিত। আপনি যে প্রধানমন্ত্রীর কথা বললেন, আমি সম্ভবত আমার যতটুকু মনে আছে যে আমাদের প্রেস সচিব শফিক ভাই তিনি যেটি করেছিলেন যে নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে তার পাশে বসার পর তিনি বলেছিলেন যে নাহিদ ইসলাম একসময় হয়তো প্রধানমন্ত্রী হবেন। হ্যাঁ এই স্বপ্ন বা এই প্রত্যাশা তিনি করতেই পারেন, এটি নিয়ে আমি কোনো দোষ ধরছি না। যে তবে আমার প্রশ্ন হলো যে নাহিদ ইসলাম উপদেষ্টা থাকাকালীন সময়ে কিভাবে এনসিপি গঠন করলো? মন্ত্রীপাড়ায় তিনি বসে বসে এনসিপি গঠন করেছেন, তো এইটা তো হইতে পারে না। এবং এই যে সরকারের টাকায় সরকারের সুবিধায় তিনি একটা দল গঠন করলেন, এইটা কি গণ অভ্যুত্থানের চেতনা ছিল? তো এই যে আপনি আরো ভাই বলেছেন যে টিভির এই যে আপনার টেলিভিশনটা ফেরত পেয়েছেন, আপনার মুখের ভাষা, দেখেন এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের অবদান না, এগুলো গণ অভ্যুত্থানের অবদান, এগুলো দেশের মানুষ শহীদ হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে সেটার অবদান। বরং গণ অভ্যুত্থানের সব থেকে সুবিধাভোগী অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা হয়েছিলেন যাদের গণ অভ্যুত্থানের ন্যূনতম ভূমিকা ছিল না। জি তারপরেও আসলে দৃশ্যমান অগ্রগতি নিয়ে আমি আসলে না আরো তো সময় থাকলে তো অনেক কথা বলা যায়, এই যে অ্যাটর্নি জেনারেল তারপরে পাবলিক প্রসিকিউটর এগুলো নিয়ে তো অনেক কথা বলা যায়। শফিকুল আলম যে মব নিয়ে কথা বলছিলেন রাজিকুজ্জামান রতন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছিল 17 মাসে দেশে মোট 1411টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এই সময় রাজনৈতিক সহিংসতায় 195 জন এবং মব ভায়োলেন্স বা গণপিটুনি যেটি হোক না কেন সেই ঘটনায় 259 জন 259 জন নিহত হয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে অবনতি সেটি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। যে মব ভায়োলেন্সে যে স্ট্যাটিস্টিক্স ইয়েরা দেন সেই স্ট্যাটিস্টিক খুবই ভয়ঙ্কর রকমের দূষিত স্ট্যাটিস্টিক্স। তারা পলিটিক্যাল ভায়োলেন্সকেও মব ভায়োলেন্স হিসেবে দেখাতে চান। জামাত আর বিএনপির মধ্যে ক্ল্যাশ হয়েছে শেরপুরে, একজন মারা গেছে, সেটাকে ওনারা মব ভায়োলেন্স বলেছেন। তাহলে তো বাংলাদেশের সমস্ত ভায়োলেন্সকে আপনি মব, যে মাজারে ভাস্কর্য যেটা আমি বলি মাজারে পুরো ভায়োলেন্সে একজন মারা গেছেন। মাজারে পুরো বাংলাদেশের মাজারে পুলিশের তথ্য অনুযায়ী 67টা মাজারে অ্যাটাক হয়েছে, তার মধ্যে মারছে। এবং এই যে মাজারে যে ভায়োলেন্সগুলো হলো এটার কারণটা হচ্ছে যে একটা রুট লেভেলে একটা পলিটিক্যাল শূন্যতা ছিল। আমরা অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল যে খুব দ্রুত একটা লোকাল গভর্নমেন্টের ইলেকশন দিক, যে যেখানে ইউপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান থাকলে তারা এইগুলো ঠেকাতে পারতেন। কিন্তু পলিটিক্যাল পার্টি, বড় পলিটিক্যাল পার্টিগুলো এটা হতে দেয়নি এবং এর ফলে এই যে মাজারের ইয়েটা পুলিশ দিয়ে আপনি এগুলো ঠেকাতে পারবেন না। ইউনিট লোকাল গভর্নমেন্ট লিডারশিপ এখানে। হ্যাঁ আমি 20, 30, 40 জনকে পাঠায় দিলাম আর 10,000 লোক আসলো মাজার ভাঙতে, আপনি এটা পারবেন না। এটা ইট নিডস লাইক লোকাল লিডারশিপ। এটা আর একটা কিন্তু আমি কিন্তু দুটো আলাদা আলাদা ইনফরমেশন বলেছিলাম যে সেই সময় 17 মাসের কথা বলছি, রাজনৈতিক সহিংসতা 1411টি এবং যে মব ভায়োলেন্সের কথা বলছি সেটা আবার আলাদা, সেটিতে আবার সহিংসতা 195 জন কতটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় 200 নিহত হয়েছে। এই স্ট্যাটিস্টিক্সটা এদেরকে থেকে নিয়েছি এবং আমি দেখেছি যে ওরা অনেক পলিটিক্যাল ভায়োলেন্সকে মব ভায়োলেন্স হিসেবে এটা দিয়েছে। হ্যাঁ এটা আগে যেটা মব ভায়োলেন্স দেখাইতো পাবলিক লিঞ্চিংকে মব ভায়োলেন্স দেখাইতো। এই প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই যে আমাদের যারা হিউম্যান রাইটস গ্রুপ আছে
তারা পলিটিক্যাল ভায়োলেন্সকেও মব ভায়োলেন্স দেখিয়েছে। আর সত্যিকার অর্থে যেই ভঙ্গুর অবস্থা ছিল, আপনি জানেন হয়তোবা যে 5 থেকে 8ই অগাস্ট যখন দেশে শূন্যতা ছিল, পলিটিক্যাল শূন্যতা ছিল, তখন 460টা থানায় অ্যাটাক হয়েছে। জি। হ্যাঁ, এবং আমাদের ছেলেমেয়েরা, এই যে ট্রাফিক পুলিশ ছিল না, 15ই অগাস্ট পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে। ইয়াং ছেলেমেয়েরা, কোনো পুলিশ বলে কিছু নাই। হ্যাঁ, পুলিশকে তো অনেক জায়গায় পাঠানো যায়, কিন্তু পুলিশ তো দাঁড়িয়ে আছে না। পুলিশের সেই কনফিডেন্সটা ছিল না। পুলিশের মধ্যে বিশাল একটা অংশ এসেছিল আওয়ামী লীগের থেকে, তারা এই খুনে জড়িত ছিল। এখন পুলিশের সেই কনফিডেন্সটা আসে নাই যে সে আবার পাবলিকের সামনে যে তাকে সে পাবলিক যারা আনরুলি পিপলকে তাকে ডিসপার্স করবে। আর আপনি ইয়ের কথা বললেন, করাপশনের কথা বললেন যে 8 জনের, আমার মনে হয় গভর্নমেন্ট তো 6 মাস এসছে, ইনভেস্টিগেট করা উচিত। জি, আমি সেটা নিয়ে মোহাম্মদ রাশেদ খানের কাছে যারা যারা 8 জনের যে নামগুলো আসছে ওনাদের উচিত এগুলো ইনভেস্টিগেট করে দেখা। শফিকুল আলম, মব ভায়োলেন্স নিয়ে আপনি বলেছিলেন, বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। আবার 2026-এর মানে এই বছরের চলতি বছরে একটু 2026-এর 23 জানুয়ারি অর্থাৎ যখন নির্বাচনের পূর্ববর্তী কিছু 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, তখন আপনি বলেছিলেন মাজারে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ। ক্ষমতা থাকাকালীন সময় আপনি প্রেসার গ্রুপ বলছেন, যেটি আসলে অনেকে বলছিলেন সেই সময় যখন আপনি বলেছিলেন যে এই মন্তব্য যারা মব করতো তাদেরকে অনেকটা উৎসাহিত করার মতো। আবার যারা বলেছে তারা তখন বলেছেন নিন্দনীয় কাজ। এই পত্রিকাগুলো এটাকে প্রেসার গ্রুপ নিয়ে ইয়ে করছে, বেশিরভাগই দেখবেন তাদের রুট আওয়ামী লীগের, তারা আওয়ামী লীগের দোসর। যারা আপনি একটা প্রোটেস্ট করছে, একটা ডিমান্ড নিয়ে প্রোটেস্ট করছে, আপনি এটাকে মব বলবেন কিভাবে? সে তো একটা ডিমান্ডের, আপনাকে ডিমান্ড এর জন্য আপনাকে এসে প্রেসার তৈরি করছে। এখন ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যা উপদেষ্টা বলেন বা যেই সব অভিযোগ আছে, কয়েকটা আমি তোলার চেষ্টা করেছি, এগুলো যারাই করে তারাই কি সবাই আওয়ামী লীগ? না, যারা, আমি তো বলছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি যে ডিমান্ড নিয়ে সে প্রোটেস্ট করছে, আপনি কে মব বলবেন কিভাবে? হাইকোর্টে গিয়েছে, সে সুপ্রিম কোর্টের যারা টেইন্টেড জাজ তাদের সে স্যাকিং চাচ্ছে। হ্যাঁ, এখন আপনি বলছেন যে না ওইখানে ওরা মব করছে। আপনি, সে তো তার একটা ন্যায়সঙ্গত ডিমান্ড নিয়ে গেছে। হাইকোর্টের জাজরা হাসিনার একদম ভয়ানক রকমের ফুড সোলজার ছিল, তারা ফ্যাসিজম ক্রিয়েশনে দে প্লেড এ বিগ রোল। এখন আপনি এটাকে বলছেন যে না এটা একটা বড় মব ভায়োলেন্স তৈরি করছে। এখন আপনি একে কি মব বলবেন, নাকি সে একটা প্রেসার তৈরি করছে যাতে এই লোকগুলোকে সরানো হয়? এখন আপনি এটাকে কি বলবেন? এটা কি লেজিটিমেট প্রোটেস্ট? তাদের বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নিতে হবে, যেমনটা মোহাম্মদ রাশেদ খানের কাছে আমি প্রশ্ন রাখছিলাম, কিন্তু মব তো করা যায় না। না আপা, এই বিষয়ে আগে হয়নি। এই বিষয়ে আমি একটু বলি 30 সেকেন্ডে। শোনেন, ভাইয়ের বক্তব্য ঠিক আছে। ওই সময় গণঅভ্যুত্থানের একদম পর যেমন সুপ্রিম কোর্টে যে আন্দোলনটা হয়েছিল, ওইটাকে আপনি মব বলতে পারেন না। হ্যাঁ, ওইটা একটা আন্দোলনের অংশ ছিল। এর পাশাপাশি মাজারে কিছু ঘটনা ঘটেছে, আমি বলবো মাজারে কিছু ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোকে আপনি মব বলতে পারেন, যেটার সাথে আসলে পলিটিক্যাল কোনো লিগ্যাসি নাই। এরকম কিছু ঘটনা ঘটেছে যেটা আসলে মবই ছিল, এবং কিছু ঘটনা ঘটেছে যেটা আসলে আন্দোলন ছিল। অর্থাৎ সব আন্দোলনকে আপনি মব বলতে পারেন না, আবার সব মবকে আপনি আন্দোলন বলতে পারেন না। অর্থাৎ ঘটনা তো ঘটেছে, এবং গণঅভ্যুত্থানের পরে এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সমালোচনা করছি। শেষ করি। গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে, আমি এই সরকারের সমালোচনা করছি। এর মানে এই নয় যে সরকার আসলে কিছুই করে নাই। হ্যাঁ, সরকারের কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল, এবং সরকার কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য করেছে, যে কারণে সরকারকে নিয়ে অনেক সমালোচনা করা যায়। বাট সরকার, হ্যাঁ, আওয়ামী লীগের ব্যাপারে, বিচারের ব্যাপারে, এবং এই যে বিশেষ করে আপনার মানে আইন শৃঙ্খলার ব্যাপারে তারা অনেক জায়গায় ইতিবাচক কাজ করেছে। তাদের কাছে যে প্রত্যাশা ছিল সেটা পূরণ আমাদের আসলে হয়নি। দুটো জিনিস, যে আমরা সবসময় বলেছি যে অভ্যুত্থান তো কোনো আইন মেনে হয় নাই, কিন্তু একটা দেশ পরিচালনা করতে গেলে তো আইন লাগবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে তো বিবেচনা আনতে হবে, মানুষের মধ্যে আস্থার জায়গাটা আনতে হবে। মানুষ সে আস্থাটা দেখতে চেয়েছিল, কিন্তু এমন এক অরাজক পরিস্থিতি তৈরি করে ফেলা হয়েছিল কোনো কোনো জায়গায় যে মানুষ আস্থার চাইতে আতঙ্কতে বেশি আচ্ছন্ন হয়ে পড়েছিল। এটা হলো একটা দিক। এখন যেটা বলবো যে এই যে একটা ট্যাগিং পলিটিক্সটা ছিল আওয়ামী লীগের আমলে, বিরোধিতা করলেই তাকে যেমন স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে দেওয়া হতো, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যে কোনো ধরনের সমালোচনা করলেই তাকে আবার দোষর ট্যাগ দেওয়ার একটা প্রবণতা ছিল। এই ট্যাগিংয়ের হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারলাম না। এটা কি মনে হয় যে আত্মরক্ষার কোনো কৌশল? আত্মরক্ষার জন্য না, মানে আপনি মানে
আক্রমণ করবেন অন্য কোনো অজুহাত না পেলেও এটা দিলে আপনি অজুহাতটা পোক্ত হয়, হ্যাঁ, এবং মানুষ অনেক কিছু বোঝার আগেই দোষর বলে তাকে চিহ্নিত করে ফেলে। এই জায়গায় আমরা মনে করি যে অভ্যুত্থানের পরে 2 বছর পার হয়ে গেল, এখন আমাদের একটু ফিরে দেখা দরকার। নিশ্চয়ই। কি প্রত্যাশা ছিল, প্রাপ্তির ঘাটতিটা কি ছিল, এবং ভবিষ্যতে দেশটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের কোন পথে হাঁটতে হবে। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন সুব্যবস্থা গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।